আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরকাতুহ। সবাই কেমন আছেন? আমাকে যারা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন একটু রেসপন্স করে ভালো হয় যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। সাউন্ডও ঠিক আছে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম, ভালো ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু সবাইকে মিউট করে দিই, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। আচ্ছা, যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা চ্যাট অপশনে লিখতে পারেন। আমরা জুম নিয়েও ক্লাস করবো। জুমে কি কি অপশন মোটামুটি আমাদের শিক্ষকতা পেশার ক্ষেত্রে কার্যকারীভাবে কাজে লাগানো যায় সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কথাবার্তা বলবো। তো এখন আমরা আজকে যে টপিকটা আলোচনা করব, দেখেন একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা 12টা ক্লাস করব। 12টা ক্লাসে আমরা ছোট ছোট জিনিস শিখবো, যেটা আমাদের শিক্ষকতা পেশার ক্ষেত্রে অনেকগুলো ভূমিকা রাখবে। টেকনোলজি ছোট ছোট স্কিল অনেকেই জানি, তারপর আমরা চেষ্টা করব যারা এখানে অজানা অনেক মানুষ আছেন, এই ভিডিওটা থেকে যাবে, চ্যানেলে চলে যাবে, সেখান থেকে অনেক মানুষ এখান থেকে উপকৃত হতে পারবেন। আজকে আমাদের টপিকটা হচ্ছে, যেটা আমরা যদি এভাবে বোঝাই, যে খুব সহজেই শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ রাখা ও তাদের কার্যের কার্যকারিতা বাড়ানোর উপায়। একটা হচ্ছে স্টুডেন্টদের সাথে তো আমাদের কিন্তু কানেক্টিভিটি রাখতে হবে, করতে হবে, সংযোগ করতে হবে। অনলাইনে যারা পড়াশোনা বিশেষ করে করে তাদের তো রেটটা বেশি। কারণ কি, এটা আমরা সাধারণত স্কুলে যখন পড়ে বাচ্চারা যখন আসে সামনাসামনি, তখন তাদেরকে ফেস টু ফেস তাদেরকে একভাবে আমরা মেনটেন করতে পারি, তাদেরকে সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি একরকম পড়াশোনার ক্ষেত্রে। আর একটা জায়গায় হচ্ছে অনলাইনে আমি যদি চাই তাকে এক্সট্রা কেয়ার করা, তাকে সাপোর্টিভ রাখা বা তাকে সবসময় ফলো আপে রাখা, যদি এটা চাই, বিশেষ করে যারা কোচিং করাই অনলাইনে, যদি আমরা করাই বা টিউশনিতেও যদি হয়, আমরা এই অনলাইনটাকে কিন্তু আমরা সেই জায়গাতেও ব্যবহার করতে পারি। তাহলে দেখেন আমাদের কিভাবে কার্যকারিতা বাড়ে, যে শিক্ষার্থী স্টুডেন্টদের সাথে আমাদের অ্যাজ এ টিচার হিসাবে আমাদের কিভাবে তাদের সাথে সংযোগ রাখতে পারি, এবং তাদের আমরা যে পড়াশোনাটা দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা আমরা কিভাবে তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিতে পারি। এক দুইজন তো সাধারণত ম্যানুয়ালি একজন দুইজন ক্ষেত্রে নেওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে 15 জন, 20 জন, 100 জন স্টুডেন্ট যখন হবে বা এরও বেশি হবে, তখন আমি এদের সাথে কিভাবে খুব সহজেই সংযোগ রাখতে পারবো এবং তাদের যেরকম অ্যাসাইনমেন্ট কাজগুলো দিব সেটা সঠিকভাবে আমি বুঝে নিতে পারবো। আমি কয়েকটা ছোট ছোট জিনিস দেখাচ্ছি, এটা দেখে আপনারা আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন আসলে এই জিনিসটা কি হতে যাচ্ছে আজকে। তো চলুন আমরা দেখি আজকে কি কি জিনিসটা শেখার চেষ্টা করব। মূলত এই যে সংযোগ রাখা এবং তাদের সাথে কাজের পরিধি বাড়ানো, এটা আমরা ব্যবহার করার জন্য গুগল ফর্মটা ইউজ করব। এটা আমাদের অ্যাজ এ টিচার হিসাবে প্রচুর কাজে লাগে। ওখানে আমরা যারা স্কুলে আছি একটু প্রাক্তন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হয়তো এটা বেশি ব্যবহারও হয় কিনা জানি না, কারণ আমরাও তো কোনো না কোনোভাবে বিভিন্ন টিচিং এর সাথে জড়িত আছি। বিভিন্ন সার্ভের সময় আমরা এগুলো জিজ্ঞাসা করেছি যে গুগল ফর্ম ইউজ কতটুকু হয়। আসলে অধিকাংশে আমরা অ্যান্সার দিয়েছি এটা তাদের ব্যক্তিগতভাবে করতেই হয় না, কিন্তু আমাদের এখন আধুনিক জামানার মধ্যে এটা আমাদেরকে করতে হবে, জানতেও হবে। তো সেইটা আজকে দেখি গুগল ফর্মে আমরা মোটামুটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করবো, যাতে এটা যদি ইউজ করতে পারেন তাহলে আপনাদের স্টুডেন্টদের সাথে অনলাইনের মাধ্যমে আপনি পুরোপুরি একটা রেজাল্ট মেনটেন করতে পারবেন, কানেকশন ঠিকঠাক রাখতে পারবেন, পারফরমেন্স মূল্যায়ন করতে পারবেন। তো আমরা চারটা বড় বড় জিনিসকে আজকে শিখবো। শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা এই গুগল ফর্মের মধ্যে নিতে পারি, যেটাকে বলা হয় অনলাইনে এক্সাম নেওয়া। 2 নম্বর, এক্সাম এবং অ্যাজ এ টাইমে আপনার রেজাল্টটাও সে চাইলে দেখে নিতে পারতেছে, এটাও করা যাচ্ছে। শিক্ষার্থীদের মতামত ফিডব্যাক আমরা চাইলে ফর্মের মধ্যে নিতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, সেটা আমরা করতে পারবো। শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ এটাও আমরা মেনটেন করতে পারবো। এটার প্রত্যেকটার ভিতরে যদি আমি একটু একটু করে যাই তাহলে যে জিনিসগুলো দেখতে পারবো, দেখেন, শিক্ষার্থীদের মূল্যায়নকে আমরা তিন ভাবে আবার করতে পারবো। একটা হলো কুইজ আর এমসিকিউ পরীক্ষা। এইটা আমরা খুব সহজেই গুগল ফর্মে দিয়ে করা যায় না, আমাদের টাকা পয়সা লাগে কিচ্ছু লাগে। এটা মোবাইলে যাদের অন্তত একটা গুগল জিমেল অ্যাকাউন্ট আছে, এই জিমেল অ্যাকাউন্টটা যদি থাকে, আসলে এটা আমরা কি গুগল অ্যাকাউন্ট বলি, তো গুগল অ্যাকাউন্ট যাদের একটা করে আছে, জিমেল অ্যাকাউন্ট যাদের একটা করে আছে, তারা কিন্তু এই গুগল ফর্মটা এমনিতেই তারা পেয়ে যাচ্ছে। এদের জন্য কোনো রকম কিন্তু টাকা পয়সা খরচ করতে অনলাইনে হয় না, দরকারও হয় না। তাহলে আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে কুইজ দিতে পারবো এবং এটার পরীক্ষা যাতে তারা দিয়ে নাম্বার পেয়ে কত পেয়েছে সেটার জন্য তারা দেখে নিতে পারে অ্যাট এ টাইমে। এটা একটা। গৃহ পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট, আমার প্রাইভেট টিউটর যদি হই বা আমি অনলাইনে যদি ক্লাস পড়িয়ে থাকি, তাদের একটা পরীক্ষা নিচ্ছি, তারা তারা এখন আমাদের এই যে এখন অনলাইনে পরীক্ষা নিব, যে বাংলা আমরা যেটা আমরা এডু পরিবারে করবো সামনে, যে সিক্সের একটা বাংলা প্রথম অধ্যায়টা পড়িয়ে দিলাম, বলে দেবো আগামী ক্লাসে ক্লাস শুরু হওয়ার আগে তোমাকে 10 মিনিট পরীক্ষা দিতে হবে ঘড়ি ধরে।
এ শুধুমাত্র একটা সিঙ্গেল প্রশ্ন থাকবে, শর্ট অ্যান্সার থাকবে, 5টা এমসিকিউ থাকবে। তাই শর্ট উত্তরের জন্য তুমি পাবে 5 মিনিট, আর তুমি টিক চিহ্নের জন্য পাবে 5টার জন্য 5 মিনিট। তাহলে 10 মিনিট তোমাকে এক্সাম দিতে হবে আগের ক্লাসের। তো এইটা আমরা কি করবো এখন? তো ওখানে ধরেন 100 200 500 স্টুডেন্ট রয়েছে অনলাইনে, মানে অপর পাশে আপনার তো এই পাশে টিচার আজ একজন। তাহলে আমি সেই বাংলা পরীক্ষাটা কিভাবে নিতে পারি, বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, জাস্ট বোঝানোর জন্য বলছি, সেটা কিন্তু আমরা গুগল ফর্মের মধ্যে এগুলো আমরা করতে পারবো। উপস্থিত আমি আপনি অ্যাটেন্ডেন্স শিট মেনটেন করতে চাচ্ছেন, যে আমার এমন শর্ত দিয়েছি যে যে বেশি প্রেজেন্স থাকবে তাকে আমরা গিফট দিব উৎসাহ দেওয়ার জন্য, বা যারা সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স যাদেরকে পাওয়া যাবে তাদের জন্য আমাদের আলাদা একটা চিন্তা ভাবনা বা প্রোগ্রাম আছে। অথবা জরিমানার সিস্টেমও করতে পারেন, যে অ্যাটেন্ডেন্স আমরা শিট মেনটেন করব, অ্যাটেন্ডেন্স মেনটেন না করে কিন্তু ফাইন আছে, প্রতি ক্লাসে অনুপস্থিত থাকার কারণে 50 টাকা করে ফাইন সাপোজ। তো সেটা আমরা কিভাবে মেনটেন করতে পারি সেটাও কিন্তু আমরা গুগল ফর্মে মেনটেন করতে পারি। তাই ওটা শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুগল ফর্মটা এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা যদি শিক্ষার্থীদের মতামত ফিডব্যাক এক্সট্রা নিতে চাই, যে ক্লাস আমি নিচ্ছি, এটা আমার কেমন লাগছে, এই সাবজেক্টটা তাদের কাছে কঠিন লাগছে না সহজ লাগছে, কোন টপিকটা তার ভালো লাগছে, আমরা কিন্তু এটা নিয়ে তাদের কাছ থেকে মতামত নিতে পারবো। অনেস্ট ওপিনিয়ন, একজন মতামত দিচ্ছে, যে যার মতো করে দিচ্ছে, আমরা 100 জনের কাছ থেকে যদি 100টা ফিডব্যাক পাই, তাহলে ওই টিচার বা ওই শিক্ষক কিন্তু অনায়াসে সে নিজেকে ডেভেলপ করার সুযোগটা পাচ্ছে, যে কোথায় কোথায় আমার স্টুডেন্টরা ভালো পারফরমেন্স করছে না, বা আমার কথাটা ঠিকঠাক মতো বুঝতে পারছে না। এই জিনিসটা কিন্তু আপনারা এই জরিপ ফর্ম আর গুগল ফর্মের মধ্যে দিয়ে সুন্দরভাবে করিয়ে নেওয়া যায়। পরামর্শ ও প্রয়োজনীয়তা, তারা কোথায় সমস্যায় পড়েছে তা জানতে জরিপ নেওয়া। তো এই দুইটা মিলে একটার কথা বলেছি, গুগল ফর্মটাকে যদি ইউজ করি, আমি আমার শিক্ষার লেভেলটাকে ডেভেলপ করতে পারবো, অ্যাজ এ স্টুডেন্টদের কাছে আমি খুব জনপ্রিয় হয়ে ওঠার জন্য আমাকে কয়েকটা গুগল ফর্মে যদি মতামত নেই কয়েকটা ক্লাসের উপরে, ওদের 100 জন 50 জনের ফিডব্যাক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ডেভেলপমেন্টের জন্য। এটা তাহলে আমি গুগল ফর্ম ব্যবহার করে করতে পারবো। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যে একটা ধরেন ছোট কোচিং সেন্টার আছে, বা অনলাইন একটা কোচিং সেন্টার আছে, বা ফিজিক্যালও থাকতে পারে, তো এইটার জন্য আমি কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারি সেটাও কিন্তু একটা ইস্যু আছে। তো আমরা বলেছি অনলাইনে ভর্তি পারি, প্রথম যেটা লাগবে আপনার এডুকেশন সেন্টারে কোচিং সেন্টারে কিন্তু প্রথমে অ্যাডমিশন নিতে হয়। একেবারে সিম্পল এবং খুব সহজে ছাত্রদেরকে ভর্তি করানোর জন্য এই গুগল ফর্মের মধ্যে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করাতে পারে, যেটা আমরা করে থাকি। বড় বড় ক্ষেত্রে 200 400 500 স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে, 1000 স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা গুগল ফর্ম ব্যবহার করতে পারি। কারণ এটা খুবই ইজি অ্যাক্সেসিবল এবং একেবারে ইউজ করা খুব সহজ, সবাই এটা করতে পারে। তাহলে দেখা যাইতেছে এটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা অ্যাডমিশনের ক্ষেত্রে এটা খুব ভালো এফেক্টিভ ভাবে ব্যবহার করতে পারি। শিক্ষার্থীদের তথ্য নিতে চাচ্ছি, যে কে কত ভর্তি হচ্ছে একটা গ্রুপের মধ্যে আছে, আমরা একটা ফর্ম দিতে পারি, যে ফর্মের মধ্যে তুমি নাম, তোমার পরিচিতি, তোমার যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও। তাহলে আমাদের লিড বা আমরা এই তথ্যগুলো আমাদের কাছে ডাটাবেজে সংরক্ষণ করতে পারবো। তারা তথ্য দেওয়ার পর এক্সেল শিটে আমরা ডাউনলোড করে আমরা প্রিন্ট আউট করে নিতে পারবো, অথবা আমাদের আলাদা একটা ডাটাবেজে মেনটেন করতে পারো, পরবর্তীতে এটা আমরা ফলো আপের জন্য ব্যবহার করতে পারি। তাহলে এটাও কিন্তু আমরা এই গুগল ফর্মের মধ্যে করতে পারি। আর একটা করতে পারি, যে আমাদের কি হতে পারে, শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ। যখন যখন আমরা বলছি শিক্ষকদেরকেও শিক্ষা, আমাদের ট্রেনিং এর ব্যবস্থাপনা আর সামনের দিকে আছে, এখন কোনো ওয়ার্কশপ হচ্ছে, আমরা এখন ধরেন ওয়ান কাইন্ড অফ ওয়ার্কশপ বা করতেছি, এটার জন্য কিন্তু আমরা প্রথম থেকে একটা রেজিস্ট্রেশন দিয়েছি, যে আপনাদের কাছ থেকে কি কি শেখাইয়ে পড়ে জিনিসটা আমাদের আরো এই পুরোপুরি কোর্সটা সেশনটা যাতে প্রাণবন্ত হয়। অনেকেই অনেক রকম মতবাদ দিয়েছে, যে আমার এটা শিখতে দরকার, আমি এটাতে কমজোরি আছি, অনেকে ডিজিটাল বোর্ড, অনেকে জুম কিভাবে ইউজ করে, গুগল মিট ইউজ করে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আরো অনেক রকম দিয়েছেন। প্রায় আমরা কমন বই বাদ দিয়েও দেখলাম প্রায় 40 45 রকমের আমাদের কি আছে, আপনাদের চাওয়া পাওয়া আছে। সেটা আমরা চেষ্টা করবো এই 12টা ক্লাসের মধ্যে এক এক করে আপনাদের কাছে ফুটিয়ে তোলা। তো এটা তার মধ্যে এটাও একটা ছিল, যে গুগল ফর্মের আসলে কয়েকভাবে ইউজ করা যায়, কিন্তু এটা কিভাবে ইউজ করতে হয় সেটা একটা জন্য থাকে। তো আমরা সেইটা ধারাবাহিকতা এটাকে আজকে ক্লাস নিয়েছি। তবে শিক্ষকদের ওয়ার্কশপের জন্য যদি কোনো রেজিস্ট্রেশন ফর্ম দরকার হয় তখন এটা করতে পারবো। অথবা আমাদের একটা প্রতিষ্ঠানে 10 জন টিচার আছে, আমরা কোনো একটা বিষয়ে ডিসিশনে আসতে চাচ্ছি, বা কোনো একটা ক্লাসের ব্যাপারে পরিকল্পনা করতে চাচ্ছি, তাহলে এই পরিকল্পনাটা আপনারা হয়তো এককভাবে নিয়েছেন বা 2 জন মিলে নিয়েছেন, আরো বাকি 10 জনের সাথে এটা চাচ্ছেন ওপিনিয়ন নেওয়ার জন্য, সেক্ষেত্রেও কিন্তু আমরা দিন শেষে এই গুগল ফর্মের মাধ্যমে তাদের সবার মতামত বা পরিকল্পনা নিয়েই কাজ করতে পারি। তো মোটামুটি যখন কোভিড এর সময় ছিল, সারা পৃথিবী কিন্তু গুগল ফর্মের ইউজার সংখ্যা দেখা যাচ্ছে 100 জনের মধ্যে যারা এডুকেশন সেক্টর আছে, তারা 82 থেকে 90% মানুষ গুগল ফর্ম ইউজ করে এই কাজটা খুব ওই সময় ব্যবহার করছে। তা আমরা এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও আমরা একটু যেমন একটু ব্যবহার করি, যেগুলো আমাদের কতটা সহজ করে দিচ্ছে লাইফটাকে। তা আমরা প্রথমে যাই দেখি, আমরা একটু কুইজ বানাই। প্রথমে ধরেন শিক্ষার্থীদের একটু কাজ কাজ একটা ফর্মের মধ্যে আমি এই যতগুলো আছে আমি কমনলি যেগুলো হয় আমি দেখানোর চেষ্টা করবো, আশা করি বুঝে যাবেন। তাহলে আমি প্রথমে একটা এমসিকিউ তৈরি করি, জাস্ট প্র্যাকটিক্যাল। এই জন্য আমাদের কি থাকতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আমি যদি মোবাইল থেকে গুগল ক্রোমো যে ব্রাউজার আছে, সেখানে গিয়ে যদি আমি গুগল ফর্ম লিখি, দেখেন গুগল ফর্মস লেখার পরে
এই যে গুগল ফর্মে যে বেগুনি কালার, এটাকে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনাকে একটা লগ ইন করতে বলবে, মানে আপনার একটা অ্যাকাউন্ট চাবে, ইমেল অ্যাকাউন্ট ওপেন করা থাকলে মোবাইল সরাসরি ওখানে চলে যাবে। আমি আবার লগ ইন দিচ্ছি, দেখেন এই যে সরাসরি ভিতরে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে মোবাইল থেকে সরাসরি যাওয়ার জন্য আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপে থাকে তাহলে কিভাবে যাবেন, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে যাবেন, এটা আমার জিমেল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে দেখেন এখানে অনেকগুলো ডট ডট চিহ্ন আছে, প্রায় 9টা ডট এখানে, ডটের পর ক্লিক করবেন। এরপর দেখেন এই অপশনগুলো নিচের দিকে দেখেন, এই যে গুগল ফর্ম আছে, দেখতে পাচ্ছেন গুগল ফর্ম আছে, এখান থেকে আপনি যেভাবে যেতে পারেন। আবার ঠিক আপনি 9টা ডট ক্লিক করে গুগল ড্রাইভ আছে, ড্রাইভে যাবেন। ড্রাইভ থেকে গিয়ে আপনি এই যে নিউ অপশনে আসবেন, এখান থেকেও কিন্তু গুগল ফর্ম আছে। আমরা তিন ভাবে যেতে পারি। আমরা প্রথমত দেখলাম যে মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল ফর্ম কথাটা লেখার পরে আমি সরাসরি ওখান থেকে যেতে পারি। ল্যাপটপ ডেস্কটপে আমি যদি চাই তাহলে আমি সরাসরি 9টা ডট আছে, এখান থেকে আমি নিচের দিকে যদি স্ক্রল করি, এটাকে ফর্ম শব্দটা দেখতে পাবো বেগুনি কালার, এটা তো ক্লিক করি, দেখেন আমি এটাকে ক্লিক করেছি। এটাও কিন্তু একই জায়গায় নিয়ে আসছে। আবার যাদের গুগল ড্রাইভ দেখতে পাচ্ছেন না, গুগল ড্রাইভ অপশনে গিয়েও যদি আমি নিউ অপশনে যাই, সেখানে একটু নিচের দিকে দেখেন গুগল ফর্মটা দেখতে পাবো। আমরা তিন ভাবে কিন্তু এই জায়গা পর্যন্ত আসতে পারি। এখন এখানে আসলাম, আসার পরে প্রথমে একটা তো নাম দিতে হবে, কিসের ফর্ম। তা আমি এটা নাম দিচ্ছি এমসিকিউ। সাপোজ এমসিকিউ পরীক্ষার জন্য আমি করতেছি, একটু একটু করে দেখাই সবগুলো। তো এমসিকিউ ওয়ান কাইন্ড অফ কুইজ টাইপের, তাই না? আপনি সেখানে একটা মার্ক করবেন, মার্ক নাম্বারিং করবেন, যাতে নাম্বারিং করার পরে সেটা যাতে নিজের উত্তরটা কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে, সঠিক উত্তরটা কি ছিল, এই জিনিসগুলো যেন সে নিজে নিজে দেখে নিতে পারে। তো প্রথমে আমি আমি আমার টাইটেলটা দিলাম এমসিকিউ। এখানে ডেসক্রিপশন যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন, ধরেন আমি কথার কথা, নিচের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে সঠিক উত্তর প্রদান করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে দেওয়া হবে। ধরুন আমি এটা লিখলাম, আপনি যেভাবে লেখেন আর কি, আমি যা দেওয়া হবে, এটা আপনি বর্ণনাটা বলে দিবেন। এটাকে যদি মোটা করে দেন একটু, যাতে চোখে পড়ে, বোল্ড করে দেন, এটা ইটালিক করে দিতে পারেন, আন্ডারলাইন করে দিতে পারেন, অনেকভাবে করা যায়। আমি বোল্ড করে দিলাম, ঠিক আছে, যাতে চোখে পড়ে। আমি আন্ডারলাইনটা উঠিয়ে দিই। এখন প্রথম প্রশ্ন, আমরা জানতেছি নিচের অঙ্কটির সঠিক উত্তর কোনটি। এখন সেটা আমরা কিভাবে দিতে পারি, সাপোজ 2+2, যা বোঝানোর জন্য এবার প্রশ্নবাচক দিলাম। এবার এখানে দেখেন অনেক শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইভ আপওয়ার্ড, অনেকগুলো বিষয় আছে। তা আমরা একটু একটু করে সবই আজকে দেখবো। তা আমরা যেহেতু এটা কুইজ নিয়ে কাজ করছি, তাহলে এখানে 2+2, এখানে আমরা মাল্টিপল চয়েসটা ব্যবহার করব। তাই অপশন আমরা 2 2 জানি 4 হয়, আমরা প্রথমে দেবো 2, নিচেরটাতে আবার আসবো, এটাতে দেবো 4, তারপরে দিব এখানে দেবো 6, এই তিনটার মধ্যে দেন কোনটা সঠিক হবে। তাহলে আমরা কি করব, এখন সঠিক উত্তরটা তো চিনিয়ে দিতে হবে, তাহলে আমাকে একটু কি করতে হবে, সেটিংস অপশন উপরে দেখেন আছে, এইখানে গিয়ে আমাকে একটু সেটিংস করে আনতে হবে। তাই আমি একটু সেটিংস অপশনে যাই। যাওয়ার পর দেখেন মেক দিস এ কুইজ, আমি বর্তমানে যেভাবে আছি এই প্রশ্নটাকে কুইজে রূপান্তর করতে হবে, তাই আমি এখানে এটা অফ করা আছে, এটাকে অন করে দিচ্ছি। আর একটা স্টুডেন্ট যেন একের অধিকবার পরীক্ষা দিতে না পারে, একের অধিকবার যদি পরীক্ষা দেয় তাহলে তো দেখা যাবে প্রথমে ভুলটা দিয়ে শিখবে, পরে আবার নতুন করে কয়েকবার দিবে। এই জন্য আমি তাকে একটা অপশন বন্ধ করে দেবো, যাতে দ্বিতীয়বার সে আর দিতে না পারে। তাহলে এই যে রেসপন্স, সব এই যে রেসপন্সেস থেকে এসে ড্রপ ডাউনে আসবেন, এখান থেকে আপনি লিমিট টু ওয়ান রেসপন্স, এখানে এই জিনিসটা যদি অন করে দিই, তাহলে একজন স্টুডেন্ট একটা ইমেল ব্যবহার করে একের অধিকবার আর দিতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা সেটিং কিন্তু করে নিলাম। এখন আমি আমার এই যে প্রশ্ন যেখানে তৈরি করছি সেখানে আবার আসি। তাহলে এখানে দেখেন এই নিচের অপশনটা যোগ হয়েছে, অ্যান্সার কি। এখন সঠিক অ্যান্সার তো দিতে হবে, তাই না? আমি অ্যান্সার কিতে ক্লিক করি। এবার আমাকে বলছে যে সঠিক উত্তর কোনটা হবে। আমি দেখেন, আমি জানি 2 2 4 সঠিক, এখানে 4টাকে টিক দিচ্ছি। টিক দেওয়ার পর এখানে টিক মার্ক আছে, এবার কত পয়েন্ট দেবেন। আমি বলছি সঠিক উত্তর 2, তে 2 2 থাকবে, আপনি চাইলে এখানে 5 দিতে পারেন, আপনি চাইলে 10 করতে পারেন, যেভাবে দেন। তা আমি দিচ্ছি এটা 2 নম্বর করে, প্রত্যেকটা সঠিক 2 থাকবে। তাই এটা আমাদের কি হলো, ডান হয়েছে, এখানে এটা ডান। ওকে। এবার এটা রিকোয়ার্ড, এই অপশনটা দেখেন অফ করতে, অন করে দিয়ে যে এটা টিক না দিয়ে তুমি আর একটা প্রশ্ন যেতে পারবা না, তাই অথবা সাবমিট করতে পারবা না, তাই রিকোয়ার্ডটা আমি অন করে দিচ্ছি। এই যে কয়েকটা সেটিং করলাম দেখেন। এরপরে আমি কি করব, এরকম আরেকটা প্রশ্ন করবে, আমি এটাকে কপি করি, যেখানে হচ্ছে কপি, এটা কপি করে দেখেন আরেকটা চলে আসছে। এবার 2 2 4 দিছি, আমি এবার দিছি 10 - 5, তাই আমরা জানি 5 হবে সঠিক উত্তর, এখানে 5 তো দেয়াই নাই, তাই এখানে আমি 6-এর জায়গায় এখানে 5 রেখে দিচ্ছি। এবার আমি অ্যান্সারটা কিতে এসে বলে দিচ্ছি,
তো সঠিক উত্তর আসলে এখানে হবে 5টা সঠিক হবে, উপরটা হবে না। তাহলে এটাতেও 2 হবে, তাই এটা। দুঃখিত, আমাদের মনে হয় একটু মনে হয় সবাই মিউট হয়ে গিয়েছিলেন জুমের কারণে সম্ভবত। দেখি আমাদের রেকর্ডটা ঠিক আছে কিনা, রেকর্ড রানিং আছে, অসুবিধা নেই। কিছু সময়ের জন্য এটা ডিসকানেক্ট হয়েছিল সম্ভবত। আচ্ছা, তাহলে আমরা দেখেন, আমরা এভাবে আমরা কিন্তু একের অধিক এমসিকিউ তৈরি করতে পারি। যে এমসিকিউ দিয়ে আমরা অনেক প্রশ্ন, এখন 30টা 40টা 100টা পর্যন্ত আপনি করতে পারেন আনলিমিটেড। এখানে প্রশ্ন কতগুলো করতে পারবেন, এটা আপনি যতগুলো চান ততগুলো আপনি তৈরি করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার স্যার সাউন্ড এবং স্ক্রিন ঠিকঠাক মতো আছে কি না দেখেন তো, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমার স্ক্রিন এবং ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা এখন? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। না, আমি তো শেয়ার করছি, এখন একটু দেখেন আবার। এখন দেখা এখন যাচ্ছে। এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, কারণ ওরা আমাদের ডিসকানেক্ট হয়ে গিয়েছিল সম্ভবত এই জন্য। এখন দেখা যাচ্ছে এই তো, মুহূর্তে, তাই না? হ্যাঁ এই মুহূর্তে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, আমরা তাহলে প্রথম উত্তর, নিচের অঙ্কটি সঠিক উত্তর 2+2 এটা দিয়ে আমরা এখানে 4টাকে সঠিক অ্যান্সার ধরিয়ে দিয়েছি। তারপরে 10 - 5, এটাকে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি ইকুয়েশন ক্যালকুলেশন সবকিছু করা যাবে এখানে। এখানে আমি এটা দিব, এটা নিচের জন্য আমি 10-এর সাথে আমি মাল্টিপুল দিয়ে এখানে 50 হবে। আমি এখানে 2 এখানে দিলাম 10, এখানে দিচ্ছি 50, আর ভুল উত্তর যেখানে একটা 60 দিলাম। তাই অ্যান্সারে কি গিয়ে আমি বলছি 50টা রাইট হবে। এটা উঠে দিচ্ছি এবং এটাও 2 থাকবে, ডান হয়ে গেল। তাহলে আমি 3টা অন্তত কুইজটা নিব, এখন নেওয়ার পরে আমি স্টুডেন্টদের কাছে আমার লিঙ্কটা দিব, শেয়ার করব। এবার ওরাই নিজেরা নিজেরা পরীক্ষা দিবে, সঠিক উত্তর জেনে যাবে, আমাকে কষ্ট করে খাতা দেখতে হবে না। তাহলে কি হচ্ছে, আমি এটাকে এখন স্টুডেন্টের কাছে লিঙ্কটা শেয়ার করে আসি। তার এই লিঙ্কটা শেয়ার করার একটা কিছু রুলস আছে দেখেন। প্রথমত আপনাকে পাবলিশ করে নিতে হবে, এটাকে পাবলিশ করে দিচ্ছি। দেওয়ার পর পাবলিশ করব, তার আগে কি পাবলিশ হবে দেখেন। কি হয়ে গেছে, একটু সময় দেন, পাবলিশ হয়ে গেছে অলরেডি। এখন এটাতে আমি কি করব, এখানে দেখেন একটা লিঙ্ক আছে, দেখেন এই যে লিঙ্ক চিহ্ন আছে এখানে। কপি, এখানে গিয়ে শর্ট ইউআরএল করব, দেন কপি করব। কপি করার পর আমি অন্য একটা অপশনে গিয়ে, যদি ধর আমি স্টুডেন্টকে এটা দিয়ে দিয়েছি, স্টুডেন্ট আবার ওপেন করবে। ওপেন করার পরে দেখেন এটা কি হয়, ওপেন করার পরে এখন এই পরীক্ষা দেওয়া শুরু করবে। সে তখন নিচের অঙ্ক 2+2 জানে, সে 4, সে 4 টিক দিবে। এখন 10 - 5 আমরা জানি তো সঠিক উত্তর 5, কিন্তু সে ভুলবশত 4 দিয়ে ফেলছে। নিচের অঙ্কটি 5 × 10 = 50 হবে, তা আমি এটা 50 দিয়েছি, তার মানে আমি জানি এটার উত্তর 2টা সঠিক হয়েছে, একটা কিন্তু ভুল আছে। কিন্তু এখন ও কিভাবে দেখবে? এখন আমি যদি সাবমিট করে দিচ্ছি, এই আনসারটা দেওয়ার পরে সাবমিট করে দিই, দেখেন ও বলতেছে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড হয়েছে। এখন ভিউ স্কোর, আমি এখন আমার স্কোরটা দেখতে পারবো। ভিউ স্কোর যদি যাই, দেখেন টোটাল 6-এর মধ্যে আমি 4 পেয়েছি, দেখেন টোটাল পয়েন্ট ডান পাশে 6, মানে 2 করে 3 দুগুণে 6, 6-এর মধ্যে আমি 4 পেয়েছি। এখন নিচের অঙ্কটি সঠিক উত্তর কোনটা, প্রথমটা সঠিক উত্তর হচ্ছে সবুজ কালার হচ্ছে, নিচেটা রেড কালার। নিচের অঙ্ক সঠিক উত্তর দেখেন, এটা কারেক্ট অ্যান্সার হবে 5, কিন্তু আমি দিয়েছি কোনটা, 4, এই জন্য এটা 0 পেয়েছি। আবার এখানে দেখেন আমি নিচের অঙ্কটা সঠিক দিয়েছি, এখানে টিক দিয়েছি, তার মানে 2 2 4, আর এখানে 0 হওয়ার কারণে 0 পাইছি। এই যে আমি তাহলে এরকম অসংখ্য কুইজ নিতে পারি, যেটা সঠিক উত্তর আমি রিসার্চ ঠিক করে দিব। তাহলে আমাকে দ্বিতীয় ভুলবশত আমাকে আর এটা দেখতে হবে না। তাহলে আমাকে মোটামুটি কি হবে, হবে। আচ্ছা, এইটাতে এটা হলো একটা জিনিস। এটা যদি একটু ইংরেজির দিকে তাকাই, যদি এটাকে ইংরাজি ফরম্যাটে ইংরাজি কোনো কুইজ তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হয়, দেখেন যে আমি একবার পরীক্ষা দিয়েছি, রেসপন্স কিন্তু একজন চলে আসছে দেখেন। আমি যে রেসপন্স করেছি, একটা যে পরীক্ষা দিয়েছি, যে আমি দেখতে পারবো কতজন আমার এই কুইজটা পরীক্ষা দিয়েছে। তা আমি আবার প্রশ্নতে আসি, এবার আমি ধরেন এবার একটা ইংরেজির জন্য বলি। ধরেন আমি একটা জাস্ট করব, ব্যবহার করি। ধরেন আপনার এখানে হতে পারে, আমি দেখি, বাংলাদেশ ইংরেজিতে লিখো, সঠিকভাবে বা ইংরেজিতে সঠিকভাবে লিখো, এটা দেখলাম। হ্যাঁ, এখন দেওয়ার পর এটা আমি দিতে দেখেন BNGABDSS, এটা কিন্তু সঠিক রেখেছি, এটা কিন্তু ভুল না। আবার কেউ কেউ বিটা বড় হাতের দিচ্ছে, আবার বাকিটা ছোট দিয়েছে, আবার কেউ একবার সবই ছোট দিতে পারে, অসুবিধা নেই। আর এখন দেখেন এটা কিন্তু বাংলাদেশি হয়ে গেছে, তাই না? এখন আমি আবার BANGABDSH, বাংলাদেশ। এখানে ভুল একটা, তিনোটাই সঠিক। তাহলে এইরকম প্রশ্নের ক্ষেত্রে আমি কি করবো, অ্যান্সারে যাচ্ছি,
অ্যান্সারে আসার পর আমি যেগুলো সঠিক সেগুলো টিক দেবো, এটাও সঠিক, যদি কেউ এটা রাখে এটাও ঠিক হবে, এটা যদি এটাও ঠিক হবে, এবং নিচেরটা যদি ছোট হাতে রাখে এটাও ঠিক হবে। বাকি থাকবে এটা, কেউ যদি বাংলাদেশে দিয়ে ফেলে তাহলে কিন্তু ভুল হবে। আর এই তিনোটার যেটাই লেখুক না কেন সে সঠিক উত্তর হবে। এটা একটা প্রশ্ন হইল, এটা ডান করে দিচ্ছি। দ্বিতীয়টার ক্ষেত্রে ধরেন আমি আমার একটা সঠিক উত্তর দিচ্ছি। ধরেন একটা আমি জিজ্ঞেস করতেছি যে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে, অথবা ধরেন আমি দিতেছি বাংলাদেশের বিজয় দিবস। এগুলো একটু ভিন্ন টাইপের আর কি। এখন বিজয় দিবস কোনটি আমরা জানি 16 ডিসেম্বর, আমি লিখলাম 16 ডিসেম্বর। এখন শুধু একজন একজন 16 দিল, আর একজন মনে করেন যে অন্য কিছু ভুলভাল হয়তো অন্য কিছু দিল। আমি জাস্ট বোঝানোর জন্য একসাথে মাল্টিপল করে কিভাবে কাভার করে 16 ডিসেম্বর 16 ডিসেম্বর এটাকে টিকটা উঠাই দিবেন, তাহলে এটা ডান হয়ে গেল। এটা আমাদের দরকার নেই, আমি দুইটা দিয়ে বোঝাই। এখন এইটাকে যদি আমি এখন আমার আর একজনকে একটু পরীক্ষা করাই তাহলে জিনিসটা কি দাঁড়ায়। তবে আমি মনে হয় দেখি আমি এটা দিয়ে আরেকটা দিতে পারবো কিনা। আরেকটা ব্রাউজার ওপেন করি, কারণ আমরা বলছি একবার রেসপন্স দেখেন, দাঁড়া আমি দেখি হয় কিনা, ওপেন হয় কিনা। হবে। এখন ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস ছাড়া কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবো না। তা আমরা একটু আবার একটা ইমেলে যাই, দেখি ইনশাল্লাহ এটা কেটে দিই। দেখেন বলতেছে আমি যেহেতু একই কম্পিউটার ব্যবহার করছি, ইউ আর অলরেডি রেসপন্স, মানে রেসপন্ডেড, তার মানে আর আমি দিতে পারবো, চাইলেও দিতে পারবো না। কেন? কারণ আমার পরীক্ষা দেয়া আছে, সেই ক্ষেত্রে আমাকে অন্য একটা ইমেল ব্যবহার করতে হবে। তাই আমি আর একটা ইমেল ব্যবহার করে অ্যান্সারটা দেখাই যে এই ধরনের ক্ষেত্রে কি কি সিচুয়েশন হতে পারে। আমি এখানে এবার দেখি, এখানে আমার যেহেতু ইয়ে আছে, আমি অন্য একটা ইমেল ব্যবহার করে আবার দিতে পারছি। দেখেন একই ইমেল থেকে দুইবার দেওয়া যাচ্ছে না। এখন বাংলাদেশে আমি ধরেন এইটা দিলাম, প্রথম এটা উত্তর দিছি, আবার 16 ডিসেম্বর আমি যদি ভুল করি তাহলে তো হবে, কিন্তু আমি যদি 16ও দিই তাহলে ঠিক হবে। আমি যদি সাবমিট করি আমার স্কোর একটু যদি দেখায়, ভিউজ করে দেখাবে, আমি কিন্তু দেখা যায় 4-এ 4ই পেয়েছি। কারণ কি? আমি তো বলেছি তিনোটাই সঠিক, যেটা কোনো একটা দিলেই হবে। এটাকে অনেক সময় প্রশ্ন করতে কনফিউজিং টাইপের, উত্তর সঠিক হবে দুইটা, কোনো কোনো তিনোটাই হবে। স্টুডেন্ট কনফিউজ হবে যে আসলে সঠিকটা কোনটা। যে ভালো সঠিকভাবে জানলে তিনোটাই সঠিক, আমি তিনোটাতে টিক দিব, বা তিনোটার যে কোনো একটাতে দিব। এরকম যদি কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো করা যেতে পারে। তো এটা আমরা তাহলে এই এক ধরনের কুইজের ব্যবহার হতে পারে। আরো অনেক রকম ব্যবহার আছে, আপনি প্র্যাকটিস করে বুঝে যাবেন যে কি কিভাবে করা যায়। তাহলে এটা কুইজের ক্ষেত্রে আমরা এগুলো সহজে করতে পারি। এখন শিক্ষার্থীরা খাতা লিখে জমা দিবে, এখন তো ওরা লিখবে, কোনো কুইজ টুইজ দিবে না। তাই সেম এই ফর্মটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা আবার এই ফর্মের মধ্যে ওপেন করি, দেখি এই ফর্মটা তো কুইজ, আমরা কুইজটা চেস করে দিচ্ছি। আমরা এবার দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে গিয়ে ধরনের লিখিত প্রশ্ন উত্তর, লিখিত অথবা বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র, ষষ্ঠ শ্রেণী। এখন আমি নির্দেশনা দিলাম যে লিখিত মডেল টেস্ট 1। ঠিক আছে, কিছু আমি লিখলাম প্রতিটি প্রতিটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, এখন আরো কিছু যা মনে চাই রেখে দিবেন। এখানে আপনি রেখে দিবেন বাংলাদেশের ধরেন আমি লিখবো, এটা লেখো। এখন সে মানে কতটুকু লিখবে, যত পারে লিখবে, যত বড় লিখতে পারে লিখুক। আমি এটাকে একটা হচ্ছে শর্ট অ্যান্সার, যেখানে 2 থেকে 3 লাইনের পর আর আপনাকে লিখতে দিবে না। সে বলবে তোমার লিমিট আর নাই। তাই আমি এই ক্ষেত্রে যদি বড় উত্তর আশা করি তাহলে আমি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে দিব। দেখেন লং অ্যান্সার ক্ষেত্রে সে এখন দিতে পারে, এখানে কিন্তু অ্যান্সারের আর দরকার নাই। তাহলে আমরা সেটিংয়ে গিয়ে কুইজটা বন্ধ করে দেবো, সোজা বাংলা কথা শেষ। আমরা যখন নর্মাল লিখিত পরীক্ষা নেব তখন সেটিংয়ে গিয়ে কুইজটাকে আমরা অফ করে দিব। তাহলে দেখেন এবার প্রশ্ন আসে আমার, দেখেন আর কোনো ঝামেলা নাই। এখন আমি এটা একটা দিলাম, তারপর দ্বিতীয় প্রশ্নটা করি আমরা, এটা কেটে দেই। আমরা আর একটা প্রশ্ন লিখলাম, আমরা এখন লিখলাম এটা হলো, আমি একটা দিলাম, সে এখন 10টা বাক্য লিখবো। এখন এই লিখিত পরীক্ষা যখন আমি তাকে দিচ্ছি তখন তো সে আপন মনে অনেক কিছু লিখতে পারবে।
এইটাকে যদি আমি একটু অন্য একটা ট্যাবে দেখাই, তাহলে আমি এটা দেখাইতে পারবো। দেখি আমার আর কি আছে। আমি আর একটা ইমেলে যাচ্ছি যাতে আপনাদেরকে দেখানোর জন্য, এটা আর সাবমিট করবো না। সাবমিট করি এক একটা ইমেল তো আমার শেষ হয়ে যাচ্ছে। আমি একটু জাস্ট দেখানোর জন্য এটা করছি। এটা দেখে, আচ্ছা এটা পাবলিশ করে নিতে, পাবলিশ না করে আসলে সেটিংটা হবে না, একই প্রশ্ন চলে আসছে। আমি একটু রেস্ট্রিক্টে যাই, এনি ওয়ান দিচ্ছি, রেস্ট এত হয়ে গেছে, ডান করে দিই। ওকে, আমি এখন এটাকে আবার নিয়ে যাচ্ছি, শর্ট উইং করে কপি করি। তাহলে আমি এখন এটাতে দিই, দেখেন এখন আছে তাই না, লিখিত মডারেটর। এখন দেখেন আমি অনেক কিছু লিখতে পারি, আমি বোঝানোর জন্য আমি লিখতেছি, আমি অনেক কিছু লিখতে পারি। দেখেন দেখেন আপনি অনেক লিখতে পারেন, এরকম লিখতে আপনি লিখতে পারেন, অসংখ্য লেখা আপনি করতে পারেন। ধরেন আমি বোঝানোর জন্য বলতেছি, প্রথম আলো, প্রথম আলো পত্রিকাতে আমি যাচ্ছি, এখান থেকে আমি কিছু ব্যাখ্যা আনে আপনাকে দেখাচ্ছি যে কত পরিমাণ ব্যাখ্যা নিতে পারে। আমি এটা কপি করে আমি চাচ্ছি এটার উত্তরটা আমি এখানে বসিয়ে দেবো। এরকম অনেক সে লিখতে পারে, এখানে সে একই উত্তর দিয়ে দিব। দেওয়ার পর সে যদি সাবমিট করে দেয়, এখন আপনি তাকে কত করে 5 নম্বর দিবেন, এটা পড়ার পরে আপনি যখন পড়বেন, পড়ার পরে আপনি তখন আপনার ইমেইলে চলে যাবে উত্তরগুলো, আপনি এক এক করে সুন্দর মতো ঠান্ডা মাথায় পড়ে পড়ে তাকে নাম্বারিং করে দিতে পারবেন এখানে। ঠিক আছে, এটাও কিন্তু আপনার এখানে বড় লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি নিতে পারেন। আপনি মতামত চাচ্ছেন, আপনি ফিডব্যাক নিতে চাচ্ছেন, একটা মন্তব্য জানতে চাচ্ছেন, আমরা এখানে কিন্তু বলছি যে আপনারা এত খাতায় লিখে দিও, এটা তো লিখিত উত্তর, একটা কুইজের উত্তর। আচ্ছা, এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়ার কথা বলতেছেন, কিভাবে আপনি অ্যাটেন্ডেন্সটা নেবেন। তাই অ্যাটেন্ডেন্স শিট টাইপের একটু তৈরি করি, একই জিনিস আমি বারবার দেখাচ্ছে। তাই আমরা এখানে দেখবো ক্লাস, এটা কিন্তু অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে ক্লাস ষষ্ঠ, এখানে হচ্ছে গা উপস্থিতির শীট, আমি এটা দিলাম। হ্যাঁ, এখন এখান তার দরকার নাই। এখন প্রথমে তাই লিখবো তোমার নাম, তোমার নাম, এখানে থাকবে নামটা, তো কি করবে, প্যারাগ্রাফ তো দরকার নেই, শর্ট অ্যান্সার হবে তাই না, সে শুধু নামটা লিখবে। তারপরে তোমার রোল, অথবা শুধু রোল, ক্লাস রোল, ক্লাস রোল, এটা আমরা নিলাম। তারপরে আজকে তারিখ দিতে হবে তাই না, যে আজকে তারিখে সে অ্যাটেন্ড হয়েছে কিনা। তাহলে আমরা কি করব, আমরা আরো কিছু অপশন লাগাইতে পারি, আমরা এত দিচ্ছেন এটার জন্য। দেখেন আমাদের একটা কি আছে, ডেটিং, আমাদের ডেট একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ডেট আছে, আমরা ডেটটা এখানে রেখে দিব। এখানে আমরা রেখে দিব, উপস্থিত থাকলে তারিখটি ঠিক চিহ্ন দাও। এখন যে উপস্থিত সে তো দিতে পারবে তাই না। এখন আমরা এটাতে নিয়ে আমরা এখন দেখি এটাতে কিভাবে কি করা যায়। আমি এটা পাবলিশ করে নিচ্ছি, যদি একই জিনিস বারংবার দেখাচ্ছি এই জন্য পাবলিশ করতে হচ্ছে। এবার আমি এটাকে শর্ট লিঙ্ক করি, করার পরে আমি এটাকে দেখেন, আমি অ্যাটেন্ডেন্স শিটটা যদি আমি আমার ছাত্রদেরকে দিয়ে দেখি আজকে শেষে বা মাসে, দেখেন উপস্থিতি শিট, তোমার নাম, আমার নাম দিও, কথার কথা এখানে সাপোজ আমার নাম ইব্রাহিম হোসেন, ধর কেউ আসলো এখানে, ওই রোহে কেউ আসলো, আমার 14, আমি উপস্থিত হয়ে তারিখ তো কত, যেহেতু আমি সত্যি উপস্থিত হই তাই আমি এখানে তারিখে গিয়ে আমি দেবো আজকে 4 তারিখ, এটা বসে আমি যদি সাবমিট করে দেই, তাহলে কিন্তু আজকে যে 4 তারিখে আমি উপস্থিত হয়েছে, আমার কিন্তু এক্সেল শিটে আমার ইমেলে কিন্তু একটা রেসপন্সের শিট আসবে, যে ইব্রাহিম হোসেন ক্লাস রোল নাম্বার 14 ও আজকে আমার ক্লাসে উপস্থিত হয়েছে, এবং কয় টাইম উপস্থিত সেটাও কিন্তু ওই শিটে থাকবে। তাহলে আমি আমার স্টুডেন্টদের কাছে এই ফর্মটাকে ব্যবহার করে আমি কি নিতে পারতেছি, তার অ্যাটেন্ডেন্সটা কিন্তু নিতে পারতেছি। এটাও কিন্তু গুগল ফর্মে সহজে আমি করে নিতে চাই, তো এটা একটা ধরন হইল। এরপরে আপনার কি আছে, এটা হলো শিক্ষার্থীদের মোটামুটি যে কাজগুলো বেশি ব্যবহার করা হয়। এখন যাতে ওদের ফিডব্যাক নিতে চাচ্ছেন, মতামত নিতে চাচ্ছেন, ভোট দিতে চাচ্ছেন, ক্লাসটা কেমন হয়েছে জানতে চাচ্ছেন, তারা কোথায় সমস্যা আছে সেটা আপনি জানতে চাচ্ছেন, তাই সেই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এই ফর্মের কাছে আমি কি করব, আমি শুধু এখানে ক্লাস ষষ্ঠ ঠিক আছে, অথবা আমরা রেখে দিই ক্লাস ষষ্ঠ, এটা আপনি ইংরেজি সাবজেক্ট পড়ান। হ্যাঁ, এখন আপনাদের মতামত, ক্লাস মতামত, আপনি এখানে দিবেন মতামত। আপনার নাম তো রোল নাম্বার নিবেনই, কারণ কে মতামতের উপস্থিত সিটার দরকার, এখানে এসে আপনি কি করেন, এখানে আপনি আপনার শর্ট অ্যান্সার করে দেন। তারপরে দেখি কি হয়, আমরা এখানে লিখে দিচ্ছি আজকের ইংরেজি প্রথম অধ্যায় তোমার কাছে কেমন লেগেছে, তাই না, একটা বললাম। এখন আমি এখানে বলে দিচ্ছি খুব ভালো, মোটামুটি,
ভালো, জাস্ট আরো অনেক কিছু দিতে পারেন। এখন একটা ছাত্র নিজের মতো করে খুব ভালো, যদি খুব ভালো ফিল করে তো এটা দিবে, মোটামুটি হয় সে এটা দিবে, আর ভালো মানে নর্মাল অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, অথবা স্বাভাবিক, এখন দেখেন আপনি যেভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিবেন। এবার আর একটা প্রশ্ন করেন, আজকের ক্লাসে কোন অংশ তুমি বোঝোনি, বোঝোনি তা আমাকে জানিয়ে দাও। এখন সে কি করবে, একটু এটা প্যারাগ্রাফ দিয়ে দেন, সে ভালো করে লিখবে যে এখানে স্যার আমার আজকে এই অংশটাই বুঝতে পারেনি, আমাকে আর একবার বোঝানো যায় কি না, ঠিক আছে। এভাবে আপনারা কিন্তু আপনি তার কাছ থেকে, ধরেন এটা আমি এখন আবার এটা পাবলিশ করে দিচ্ছি, বারবার পাবলিশ করার মানে হলো, যেহেতু আমি ফরম্যাট চেঞ্জ করতেছি, একটাই মাত্র ফর্ম, এই জন্য পাবলিশ করে করে নিচ্ছি আমি। তারপরে আর যদি একটা ফর্ম এককভাবে বানান তাহলে তার বারবার পাবলিশ করতে হচ্ছে না, তো শর্ট ইউআরএল কপি, আমি এখন এটাকে আমি আবার এটা টেস্ট পারপাসে নিয়ে আসি, দেখেন তার নাম ঠিকানা তো আমি আগেটা দিচ্ছি সেটা চলে আসছে। ধরেন আমি নাম দিচ্ছি ইব্রাহিম, ক্লাস রোল আমার 14, আমি এখন দিই আমার ক্লাস রোল 1। আজকের রিভিজের প্রথমত তোমার কেমন হয়েছে, খুব ভালো লেগেছে। আজকের ক্লাসের কোন অংশ তুমি বোঝোনি তা আমাকে, যেটা খুব ভালো দেবে সে তো আসলে বলবে না, সে যদি বোঝে তারপর, না স্যার আমার কোনো প্রশ্ন নেই বা জিজ্ঞাসা নেই দিও। অথবা যে বললো মোটামুটি, সে তখন বলল স্যার আমি প্যারাগ্রাফ, অধ্যায়, প্যারাগ্রাফ সেকশন টুকু ভালোভাবে বুঝতে পারেন, আপনার সাহায্য চাই। এভাবে আপনি কিন্তু মতামত নেবেন। এরকম অসংখ্য মতামত, অসংখ্য ফিডব্যাক আপনি যখন তাদের কাছ থেকে নেবেন, তখন আপনার কোথায় কোথায় ডেভেলপমেন্ট, কোথায় কোথায় তাদের জন্য আরো কিছু দেয়া যেতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যাজ এ টিচার হিসেবে আমরা তাদের কাছে ফিডব্যাক নিয়ে নিয়ে নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। এখানে কোনো লাজ শরমের বিষয় টিষয় নেই কিন্তু। যারা মোবাইলে বাংলা লিখতে পারে না তাদের জন্য মোবাইলে বাংলা লিখতে পারবেন অপশন আছে, খুবই সহজ, আমি একটু দেখিয়ে দেবো, সেটা অসুবিধা নেই। আচ্ছা, বাংলা না লেখার কোনো কারণে, বাংলা তো লেখা যায় ভাই, লিখতে হবে, পারতে হবে, না পারার কোনো কিছু নেই, পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই, সবই পসিবল। আমরা অসম্ভাবনাকে আর দেখি, আমরা প্রবলেম না দেখি না, আমরা সমাধান, সলিউশন দেখবো, সলিউশন খুঁজবো, সমাধান খুঁজবো, সম্ভাবনা দেখবো। আমরা পারবো না, লেখা যায় না, প্রবলেম আছে, তারা কি করব, আমরা লিখতে পারি না, আমি স্যার লিখতে চাই, শব্দটাই চেঞ্জ করে দেন, আমি বাংলায় মোবাইলে লিখতে পারি না, পারি না এই শব্দটা বাদ দিন, আমি মোবাইলে লিখতে চাই স্যার, এখন কিভাবে লিখবো সেটা আমাকে যদি বলতেন, এটা হলো আপনার অ্যাপ্রোচটা যেন হয়। না শব্দটা বাদ দেওয়া যায় কিনা দেখা যান একটু। আমি সকালবেলা আর ঘুমাবো না, কারণ সকালে অনেকে নামাজ পড়ে ঘুমায় অথবা ঘুমতে ওঠেই না, ফরজের নামাজ বাদ যায়। আগামীকাল থেকে আমি ঘুমাবো না, আগামীকাল থেকে সিগারেট খাবো না, আগামীকাল থেকে আর আমি ফাস্ট ফুড খাবো না, এই না না শব্দটা বাদ দিয়ে আমি আগামীকালকে থেকে আমি নিয়মিত ভেজিটেবল খাবো, আমি আগামীকাল থেকে ফলমূল খাবো, আগামীকাল থেকে আমি সবজি খাবো, আমি আগামীকাল থেকে সকালে মর্নিং ওয়াক করব, দেন আমি ব্যায়াম করব, ঘুমের কথা আসবেই না। ওই সিগারেট যারা খাওয়ার কথা বলে খাবো না, না ওইসব সিগারেটের অন্য শব্দ বলতাম, আমি এটা খাবো, আমি আগামীকাল থেকে এটা খাবো পজিটিভলি। যাই হোক, এটা অন্যদিকে টপিকে চলে গেছে, মোটিভেশনাল। তা আমরা চাচ্ছি যে, আমরা কি চাচ্ছি যে একটা শিক্ষার্থীদের কাছে মতামত নিলাম এবং তাদের কাছ থেকে সমস্যাগুলো জানার চেষ্টা করলাম নিজেদের ডেভেলপমেন্টের জন্য। এখানে এসে কি আছে, অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। এটা এখন ফর্ম কি লাগবে, ফর্মে কি থাকে, আমরা যদি এখন নিজেদের প্রতিষ্ঠানের ফর্ম বানাইতেছে, ভর্তি ফর্ম, তা আমি রেখে দিচ্ছি ক্লাস ষষ্ঠ ভর্তি ফর্ম, রেখে দিলাম, আমি ভর্তি ফর্ম দিলাম, ভর্তি ফর্ম। তারপরে ক্লাস 6, এখন শিক্ষার্থী, তোমার নাম না দিলে শিক্ষার্থীর নাম, তারপরে কি আছে, অভিভাবকের নাম, এগুলো এটা মূল হচ্ছে যেটা দেখবেন, এখানে আমরা কি রং না শর্ট অ্যান্সার দিচ্ছি, অবশ্যই শর্ট অ্যান্সার দিব গো, আমরা এখানে গিয়ে শর্ট অ্যান্সার দিব। তারপর আমরা কি করব এখানে, তারপরে তোমার অভিভাবকের নাম তো দিলাম, একজন দিলাম, আমি যা শর্টকাট দেখাচ্ছি। তারপরে তুমি বর্তমানে কোন স্কুলে পড়ছো, ধরো অনলাইন সে ক্লাস করতে আছে, তখন এটাকে লেখার জন্য আপনি প্যারাগ্রাফ দিয়ে দেন, একটা বড় প্যারাগ্রাফ দিয়ে দেন। এরপর একটা কপি করেন, এরপর হচ্ছে গা আপনি দিতে পারেন হচ্ছে, তুমি নিচের কোন নম্বরে টাকা পাঠিয়েছো,
হ্যাঁ, এটা দিবেন আপনি। ধরেন আমরা এখানে কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা তাহলে এটা আমরা দেখেন হচ্ছে গা একটা, এটা মাল্টিপল দিচ্ছি। 01 তো আমি এটা একটা নাম্বার দিচ্ছি, এটা ধরেন বলে দিলাম বিকাশ, এটা আমরা দিয়ে দিলাম আর একটা নাম্বার দিচ্ছি, এটা রকেট। তারপরে আমি এখানে দিলাম হচ্ছে আর একটা নাম্বার দিলাম, এটা হলো নগদ। হ্যাঁ, এরপর একটা পোস্ট আমি করতেই পারি, এটাতে আমি যদি চেঞ্জ করে দিই যে নিচের কোন বিষয়টি তোমার কাছে, অথবা তুমি নিচের কোন বিষয়, নিচের নিচের বিষয়গুলো থেকে তুমি দুইটি বিষয় পছন্দ করো, পছন্দ করতে পারবে, পছন্দ করতে পারো। ধরেন আমি এটা অন্য একটা টপিক আমি জাস্ট বোঝাইতেছি। এখন ধরেন মাল্টি চেক, ধরেন এটা আগে তো এতক্ষণ মাল্টিপল চয়েস ইউজ করে, এখন চেক বক্স ইউজ করব। ধরেন এটা বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে গণিত, বিজ্ঞান, ইসলাম ধর্ম সাপোজ। এখন আপনি দুইটা সাবজেক্ট বেশি পড়ান না বা ভর্তি নিচ্ছেন না, তখন সে টিক দিবে তো দুইটা, যে কোনো এই দুইটা থেকে তার যে কোনো টপিক সে চুজ করতে পারবে, এটা দিয়ে বা সে আপনি এখান থেকে দিয়ে। এখন আচ্ছা, টাকা পাঠানোর পর তো স্ক্রিনশট তো দরকার হইতে পারে, অথবা স্টুডেন্টদের ছবি চাইতে পারেন। তাহলে তোমার শিক্ষার্থীর নাম, তারপর আর একটা ঘর তৈরি করেন শিক্ষার্থীর ছবি, ছবিটা কিভাবে নিবেন। তবে এখানে অবশ্যই এই শর্ট অ্যান্সার তো হবে না, ফর্মের জন্য আমরা কি করব, এই যে দেখেন ফাইল আপলোড, এই অপশনটা ব্যবহার করো, ফাইল আপলোড দিয়ে আমি কন্টিনিউ করে দিয়ে এই অপশনটাকে আমি অ্যানাবেল করে দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে পাবলিশ করে দিয়ে আপনাদেরকে দেখাই, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি এই ফর্মটাকে পূরণ করতে চায় তখন সে কি কি অপশন পাবে। আমি এটাতে আবার একটু দিচ্ছি ফর্মটা, দেখেন ভর্তি ফর্ম কেউ আছে, শিক্ষার্থীর নাম ইব্রাহিম, বারবার যেহেতু দেওয়া আছে আচ্ছা শিক্ষার্থী ইব্রাহিম। এখন শিক্ষার্থীর ছবি যে অ্যাড এ ফাইল যাবে, অ্যাড এ ফাইল গিয়ে তখন সে এখান থেকে মাই ড্যাব থেকে সে কি করবে, আপলোড করবে। তার মোবাইলের গ্যালারিতে থাকতে পারে, কম্পিউটার ডেস্কটপে থাকতে পারে। আমি একটা জাস্ট ছবি দিচ্ছি আপাতত, জাস্ট বোঝার জন্য আমি একজন ছবি দিচ্ছি। আমি এই ছবিটা দিচ্ছি, একটা স্ক্রিনশট দিচ্ছি, তাই না? ধরেন এই ছবিটা আমি চুজ করছি, অভিভাবকের নাম আমি দিচ্ছি, ধরেন একটা ছবি দিচ্ছি, আমি একটা নাম দিলাম। আমি বর্তমানে কোন স্কুলে পড়ছো, আমি দিতেছি জেলা সদর পাবনা। নিচের আমি ধরনের বিকাশে টাকা পাঠিয়েছি, টিক দিলাম। নিচের কোন দুটো তুমি পছন্দ করো, আমি চাচ্ছি ইংরেজি এবং গণিতটাকে আমি পছন্দ করি, এই দুইটা সাবজেক্টে পড়তে চাচ্ছি এই কোচিং সেন্টারে। এই ফর্মটা নেওয়ার পর আমি এবার সাবমিট যদি করি, তাহলে কর্তৃপক্ষের কাছে আমার সব চাহিদা, আমার চাওয়া পাওয়া, আমি কোন নম্বরে টাকা পাঠাচ্ছি, আমার ছবি, আমার নাম ঠাম সব কিছু তাদের কাছে চলে যাবে। দেন আমাদের কাছে তারা আবার ফোন করে তারা জানাবে যে আপনার টাকা রিসিভ হয়েছে বা কি হয়েছে না হয়েছে। এইগুলো একটা ভর্তির ফর্ম, আমি কিন্তু আরো অনেক তথ্য দিয়ে করতে পারেন। যে অপশনগুলো কোনটা কি ইউজ, মাল্টিপলের জন্য অপশন ব্যবহার করলাম, এখানে ছবি আপলোডের জন্য একটা আপলোড অপশন ব্যবহার করেছি, কুইজের সময় জন্য আরেকটা ব্যবহার করেছি। আমি মাল্টি জিনিসগুলো দেখাচ্ছি, তাই ফর্ম সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা এখান থেকে কিন্তু ভর্তি ফর্মে রেজিস্ট্রেশন জিনিস করতে পারেন, নাম ঠিকানা যোগাযোগ সব কিছু তথ্য নিতে পারেন। তাই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই ফর্ম কিন্তু আমাদের লাগে। বাকি থাকলে এখানে কি আছে, শিক্ষকদের মধ্যে যোগাযোগ। তো শিক্ষকদের যোগাযোগ কি করতে চাচ্ছি, যে কোনো ওয়ার্কশপ বা প্রশিক্ষণ জন্য রেজিস্ট্রেশন ফর্ম বানাবো। এই একই ধরনের রেজিস্ট্রেশন ফর্ম যত টাইপের আছে সব এটা ব্যবহার করতে পারবেন। এখন আপনি নতুন পাঠ্যক্রম বা ক্লাস পরিকল্পনা, আপনি একটা প্ল্যানিং নিয়ে কাজ করবেন, তো সেখানে কি করবেন, তাহলে প্রথমত আপনাকে ফর্মে প্ল্যানিং আলাদা কোনো কিছু না আসলে, আপনার ফর্মের মধ্যে চিন্তা করেন যে আমাদের নতুন পরিকল্পনা। আপনার ধরেন সাপোজ আমি একটা কথা করতেছি যে এখন স্যার একটা সাবজেক্ট নিয়ে করতেছে, যে সেটার এখন সবাই মিলে একজন আগে বানাই দিবেন, বানাই দেওয়ার পর সবার মতামতটা নিবেন। তা আমি জাস্ট এটা এটা মতামত ফর্ম দিচ্ছি, মতামত ফর্ম, এটাও দিই মতামত ফর্ম, মতামত ফর্ম। এখন মতামত, এখন মতামতটা কে দিচ্ছে, তাই মতামতের নাম দিবেন, যে মতামত প্রদানকারীর নাম, কে মত। এখন একসাথে 100টা টিচার আছে বা 10টা টিচার আছে বা 5জন টিচার আছে, কোন টিচার কি মতামত দেয় সেটা আপনি আলাদাভাবে জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি, এবং একজনের মতামত আরেকজন কেউ জানতে পারবে না। এরকম আপনি প্রধান ভূমিকার দায়িত্ব থেকে বা আপনি প্রজেক্টের টিম লিডার হিসেবে আছেন, বা ওই ওই একটা গ্রুপের মধ্যে আপনি হেড হিসেবে আছেন, সেখানে আপনি চাচ্ছেন আমার আরো সহকর্মী যারা 4-5 জন ওদেরকে আমি ইন্ডিভিজুয়ালি
একসাথে হয়তো বসার সুযোগ হচ্ছে না, বা এক একজন এক এক জায়গায় থাকি, ফিজিক্যালি মিট করা যাচ্ছে না, তাহলে আমরা একটা মতামত নিয়ে কাজ করতে, মতামত প্রদানকারী নাম আপনি তার নামটা লিখবেন। তারপরে এখান দিয়ে এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা দরকার নাই। তারপরে মতামত প্রদানের নামের পর লিখতে পারেন যে মতামত, আচ্ছা, যদি নিজের কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে বিস্তারিত দিন। এখন সে তো লিখবে এখানে, তারপরে সে চাইবে, যদি সে চায় যে আমি কিছু অ্যাটাচ ট্যাটাচ করে দেবো, সেটা সে কিভাবে করবে সেটা আমরা একটু পরে দেখব। এখন বিস্তারিত দিন, এখন অনেকে শুধু রেখেও দিতে পারে। আবার যদি সে চায় যে না আমি তার কাছে কোনো কিছু ফাইল অ্যাড করে দেবো, যদি এরকম কোনো কিছু চায়, তাহলে সে কিন্তু আপনি ওই আবার ফাইল আপলোড এখানেও ব্যবহার করতে পারেন। সে কোনো ছবি দিতে পারে, কোনো আমাকে ফাইল শেয়ার করে দিতে পারে। তার মানে এখানে আমরা মাল্টিপল ইউজ করছি, চেক বসে স্কুল। এখন আমাদের ড্রপ ডাউন যদি কোনো বিষয় থাকে সেটা আমরা একটু পরে ইউজ করতে, ড্রপ ডাউনটা আসলে কোথায় কোথায় লাগে, ড্রপ ডাউন আর এই মাল্টিপল চয়েসের মধ্যে পার্থক্য কিংবা চেক বক্সের মধ্যে পার্থক্য, এটা আমরা একটু পরে জানবো। তো পরিকল্পনা যদি থাকে আমরা ড্রপ ডাউন তো দিব না, এখানে আমি প্যারাগ্রাফটা রেখে দিচ্ছি, উনি বিস্তারিত জানাবেন। এখানে আমি দিচ্ছি যে প্ল্যানিং এর, ধরেন প্ল্যানিং এর কোন অংশটি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। এটা নিয়ে এখন আপনি বেশ কিছু জিনিস রেজ করছেন, সেটা আপনি তুলে ধরছেন। এখন আমরা ড্রপ ডাউনে যাচ্ছি, তখন আপনি এখানে দিলেন যে আমি হচ্ছে প্ল্যানিং এর কোন অংশ, প্রথম অংশ সাপোজ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, এটা দিলাম। তারপর দেখি রেজাল্টটা কি আসে। আরো এরকম অনেক কিছু দিতে পারেন, আমি একবার জাস্ট কেটে দিচ্ছি তাড়াহুড়ার জন্য, যেহেতু আমাদের ক্লাস লম্বা হয়ে যাবে। তো এটা নিয়ে আমি যদি এইটার ভিউটা কেমন দেখা যায়, আমি মনে হয় একটা ডিবেট করে ফেলছি, আচ্ছা এটা থাকলো, সরি, আচ্ছা এখানে আমাদের ওটা মুছে গিয়েছে। ধর আমি পরিকল্পনার কোন অংশটি আপনার কাছে গ্রহণযোগ্য, এটা আমাকে ড্রপ ডাউন একটা চিহ্ন, এটা আমরা জাস্ট, বাকিগুলো আমাদের লাগবে না, বেশি একটা দরকারই হয় না। তা আমি এখানে দিচ্ছি যে ধরেন প্রথম অংশ, দ্বিতীয় অংশ, জাস্ট, আর বাকিগুলো আমি এটা দিয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি, ব্যাস। প্রথম অংশ দ্বিতীয় অংশ এটা দিতে আমি এখন একটা শর্টকাট বানাই, প্রথমে তো পাবলিশ করে নিই, দেন আমি এটা থেকে শর্ট ইউআরএল করে আমি দেখি এটার ভিউটা কেমন আসে। এটা আমি যদি দিই, এখন তো মতামতকারীর নাম ইব্রাহিম, তারপরে উনি অনেক কিছু এখানে লিখতে পারবেন, উনি যা মনে চায় লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, অনেক কিছু উনি লিখে দিতে পারবেন। উনি চাইলে একটা লিঙ্কও শেয়ার করতে পারেন, সাপোজ যে উনি একটা লিঙ্ক আমাকে দিচ্ছেন, আমি জাস্ট এটা প্রথম আলোর একটা পত্রিকা, ধরেন আমি এই লিঙ্কটা কপি করে আমি চাইলে এখানে সে কিন্তু দিতে পারবে। এটা আমাকে শেয়ার করে দিলে আমি লিঙ্কটা পেয়ে আমি এখানে পড়তে পারবো। আমার নাম তো দিলাম আমি প্রথম XYZ, আমি তো নাম দিলাম, নামটা দিচ্ছি। এখন পরে কোন অংশটি পছন্দ, চয়েস অংশ দেখেন, এটা আবার শুধু ভিতরে কি আছে দেখা যায় না, তাই আমি চয়েস অংশে আমার দ্বিতীয় অংশটা ভালো হচ্ছে, এখানে একটাই চুজ করতে হয়। এটা ওই অনেকটা চেক বক্সের মতোই, কিন্তু এখানে অনেক অপশন দিয়ে আপনি যে কোনো একটাকে চুজ করার অপশন দিবেন, তো সে দ্বিতীয় অংশটা দিও। এরপর যদি সাবমিট করে তখন লিঙ্ক যেতে পারে, ছবি যেতে পারে, আরো কিছু যেতে পারে, অনেক কিছু সে দিয়ে আপনাকে পুরো প্ল্যানিং এর আপনার পার্সিয়ালি বা আপনাকে সাপোর্ট হিসেবে যত কিছু দেওয়া যায় সেখানে রিসোর্সগুলো আপনাকে হেল্পফুল ভাবে সহায়তা করতে পারে। তো এই একটা ফর্ম দিয়ে দেখেন আমরা মোটামুটি চারটা জিনিসের একটু একটু করে ব্যবহার করা শিখলাম, যে মূল্যায়ন পরীক্ষা করা যায়, মতামত ফিডব্যাক নেওয়া যায়, রেজিস্ট্রেশন ফর্ম বানানো যায়, মতামত নেওয়া যায়, প্ল্যানিং কাজ করা যায়। এইগুলো দিয়ে আপনি যদি একটু নাড়াচাড়ি করেন আরো অনেক অনেক ইউজ বিভিন্ন ভাবেই করা যায়, একটু মাথায় আসলেই হয় যে আসলে কি করতে চাচ্ছি, সেই ফর্মটা সেভাবেই কিন্তু করা যায়। এইগুলো আপনারা একটু নাড়াচাড়া করে, আর একটু যদি মনে হয় যে ইউটিউবে এই ফর্ম একটু ভিডিও দেখি, গুগল ফর্ম একটু ভিডিও দেখি, তাহলে আজকের ক্লাসটা গুগল ফর্মের ভিডিও আরো অনেক ইউটিউবে আছে, এগুলো দেখলে কিন্তু নিজেদেরকে অন্তত গুগল ফর্ম নিয়ে আর কোনো টেনশন থাকবে না, বা আপনি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এটাতে অনেক কাজ করা যায় যে অনলাইন এডুকেশন পারপাসে। তো আজকে আমরা মনে হয় এই ক্লাসটাই আমরা করি, আর বেশি দূর আগাবো না, কারণ আমাদের সবারই সময় স্বল্পতা। তা আজকে আমাদের এই 10টা পর্যন্ত মোটামুটি হয়েছে, রেকর্ডও মোটামুটি আছে। আমি একটু জাস্ট আপনাদের কাছে জিজ্ঞাসা, আজকে যে আমরা গুগল ফর্মের কাজটা করলাম এটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে কারো কাছে? একটু কমেন্টস করেন তো। টেবিল, গুগল ফর্মে কোনো টেবিল বানানো যাবে না, এখানে সবকিছু কিন্তু গুগল ফর্ম দিয়ে বানানো যাবে না। টেবিল এখানে কোনো মতেই করা যাবে না, জাস্ট এখানে কুইজটা পেবে।
আমি যেগুলো দেখলাম এই টাইপের কাজ, কারণ ফর্ম মানে যে আমি টেবিল বানিয়ে নেব এখানে সম্ভব নয়। গুগল ফর্মে কোনো টেবিলের কাজ নেই। টেবিল যখন আপনি বানাইতে হবে তখন আপনাকে অন্যভাবে বানাবেন। গুগল ফর্ম বাদ দিয়ে তখন আপনাকে ডক ডক ইউজ করবেন। আমরা এগুলো শিখবো, ডক টক সামনে আছে। ইকুয়েশন অনেকে দেখতে পারে না, প্রশ্ন কিভাবে ইকুয়েশন ম্যাথমেটিক্স এর ব্যবহার করতে হয়, কিভাবে সহজে লেখা যায়, এই জিনিসগুলো আমরা এটা এটা আলাদা শিখবো কিন্তু আমরা। হ্যাঁ, এগুলো খুব সহজ, একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়। এটা বেশি খুব কঠিন না, অনেকের কাছে তো ইজি আছে, যারা একটু নতুন একটু নাড়াচাড়া করলেই হবে। আমরা এই ছোট ছোট জিনিসগুলো যেটা আমাদের একাডেমিক পারপাসে আমাদের শিক্ষা কাজে লাগে সেগুলোই। আমরা ইকুয়েশন নিয়েও কাজ করব, এটা বলেছি। জুম সঠিক ইউজ কিভাবে করা সেটা আমরা হয়তো সামনের ক্লাসে হতে পারে। তা আমরা আপনাদের কাছে যতগুলো ফিডব্যাক পেয়েছি সেগুলোর সামারি করে আমরা এখানে ইয়া করব। আর ডিজিটাল বোর্ডের ইউজের কথা যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে বলেছেন, ডিজিটাল বোর্ডের যারা আমাদের ক্লাসগুলো মোটামুটি কন্টিনিউ শেষ পর্যন্ত করবেন তাদেরকে ডিজিটাল বোর্ড, যারা ঢাকায় ফিজিক্যালও আসে অ্যাক্সেস করতে পারবেন। আর আর ক্লাসেই নাই, হঠাৎ করে এসে বলতেছেন ডিজিটাল বোর্ড, আসলে তাদের কেমন হয় জিনিসটা, ক্লাসের মধ্যে খবর নেই, শুধু ডিজিটাল বোর্ডের জন্য আসতে, এরকম যেন না হয়। আমরা যারা রেগুলার ক্লাস করতেছি তারা ইনশাল্লাহ, আমরা ডিজিটাল বোর্ড তো লাইভ ক্লাসে দেখবো, আপনাদের নিয়ে বোর্ড থেকে ক্লাস নেব। সেটা ডিজিটাল বোর্ডের ক্লাসটা ডিজিটাল বোর্ড থেকে দেখানো হবে ইনশাল্লাহ, আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেয় মানে জুম থেকে লাইভ করা হবে ওই দিনে। আর যারা আছেন তারা অবশ্যই এখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফ্রিতেই এটা একটু নাড়াচাড়া করে একটু শেখা দেখা, হ্যাঁ আপনি এটা সহজে করতে পারবেন। পোস্টার লিঙ্ক বিভিন্ন গ্রুপে কিভাবে শেয়ার করব? আচ্ছা, এই যে ফাহমি ডাক্তার বলছেন, ধরেন আমরা যে এই লিঙ্কটা তো পেয়ে গেছি তাই না, এই যে এটা কপি করলাম, যখন এই শর্ট করে কপি করবে, এখন আপনি সাধারণ এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, ফেসবুক গ্রুপে দিবেন, আপনি মেসেঞ্জার গ্রুপে দিবেন, যে এখন যত জায়গায় শত শত জায়গায় আপনি দিতে পারবেন একটাই মাত্র লিঙ্ক। এইখানে এখন যে যেখানে যেখানে স্টুডেন্ট আছে বা যেখানে যেখানে আপনার টার্গেট অডিয়েন্স আছে সেইখানে এই ফর্মের লিঙ্কটা লিঙ্ক একটাই, কিন্তু লিঙ্ক বারবার যতই জেনারেট করেন না কেন দিন শেষে একই লিঙ্ক কাজ করবে। এটা কিছু না, জাস্ট লিঙ্কটা ওখানে গিয়ে আপনি শর্ট লিঙ্ক করবেন। আমি যখন এখানে গেলাম না, এই যে লিঙ্ক অপশন, এখানে যখন যাব বিশাল বড় দেখে আপনি শর্ট এন লিঙ্ক, এটাকে শর্ট এনে ক্লিক করবো, লিঙ্কটা ছোট হয়ে যাবে, দেন এটাকে কপি করব। কপি করার পরে আপনি যত জায়গায় শেয়ার করবেন, আমি ধরেন হোয়াটসঅ্যাপ এখন দিচ্ছি, সাপোজ পেস্ট করে দিলাম, পেস্ট করার পর যদি তাদেরকে দিয়ে দিই তাহলে এখানে তারা ক্লিক করে তারা অ্যান্সার বা মতামত যেটা যেভাবে চাচ্ছেন সেটা কিন্তু তারা আপনাদেরকে জানিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা মানে খুব বেশি না, আপনি একটু মোবাইল থেকে প্র্যাকটিস করলে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু আর কি আছে দেখি, কমেন্টস থেকে আমরা দেখার চেষ্টা করি। মোটামুটি সবই বুঝতে সহজ, ঠিক আছে। তাহলে আগামীকালকে ক্লাস আছে না পরের দিন ক্লাস আছে, দেখি কাদের কাদের মনে আছে। আমার স্যাররা তো এত ব্যস্ত থাকে অনেক সময় ক্লাসের শিডিউলটা মনে থাকে না, গ্রুপে অনেক সময় বলেন যে আজকে কেন ক্লাস হইল না, পরের দিন এক্স্যাক্টলি আরাফাত ভাই বলছেন পরের দিন থার্সডে, মেহনাজ মুস্তারি বলছেন থার্সডে, হ্যাঁ থার্সডে, ঠিক আছে হ্যাঁ। আমরা কেন এটা গ্যাপ করছি, আগামীকালকে একটু নাড়াচাড়া করেন, যেগুলো প্রবলেম ফেস করেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন, বা কোনো একটা ফর্ম তৈরি করে স্ক্রিনশটটা দেন, অথবা ফেসবুক গ্রুপ যেটা আমাদের কমিউনিটি আছে আমাদের কমিউনিটি একটু দেখাই। এখানেও কিন্তু আমরা মোটামুটি রেগুলার কোনো না কোনো টপিক নিয়ে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। এখান থেকে হয়তো অনেক কিছু আমরা মোটামুটি শিখতে পারবো। যেমন আমরা টিচার্স কমিউনিটি যদি একটু যাই, এখানে দেখেন আমরা ক্যানভা দিয়ে অনেকেই কাজ শেয়ার করতেছেন, আমরা সেখান থেকে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। দেখেন ক্যানভা দিয়ে আমাদের একজন পাওয়ার পয়েন্ট করে তৈরি করছেন, সেটা এখান থেকে দেখে একটু ইন্সপায়ার হতে পারেন। আমরা পিডিএফ গুলো শেয়ার করছি, সেটা তার হোমওয়ার্ক দিচ্ছে। এখানে আমরা আচ্ছা জরিপ করেছি, এটা ঠিক আছে। অনেকে পাওয়ার পয়েন্টের কাজ যেহেতু প্রথম ক্লাসে ছিল সেটা পাওয়ার পয়েন্ট করে অনেকে দেখিয়েছেন। আচ্ছা, এখন আপনাদের আজকে কাজ হবে গুগল ফর্মের কিছু কাজ করে এটা স্ক্রিনশটটা নিয়ে এই আমাদের এই গ্রুপের মধ্যে শেয়ার করা যায়। এখানে প্রায় 400 জন টিচার কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছেন। এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্স বা আপনিও আপনার রিসোর্সগুলো এখানে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনার কোনো কিছু তৈরি করবেন, কোনো কিছু জানতে ইচ্ছুক হচ্ছেন, এগুলো আপনার চাইলে এখানে করতে পারেন। আর আমাদের টিচার্স কমিটি দিনের বেলা বেশ নামাজের টাইম ব্যতীত সকাল 10টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত খোলা থাকে, ক্লাস হওয়ার আগ পর্যন্ত। আমাদের এই গ্রুপগুলোতে আপনি চাইলে কোনো কিছু রেখে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। আমরা শিখি, আমরা 10-12 জন একসাথে থাকলে কিছু না কিছু তো শেখা হবে, জানা হবে। একসাথে পথ চলতে গেলে আমরা দীর্ঘমেয়াদী পথ চলবো। আমাদের আবার যে আমাদের 3টা যেহেতু মডেলের কথা আপনাদেরকে বলা হয়েছে, গ্রুপের মধ্যে কিন্তু মডেল নিয়ে আলোচনা করা আছে, যে আমাদের সাথে কি কি আছে। দেখেন আমাদের মডেলগুলো যদি একটু রিক্যাপ করি, যে আমাদের 3টা মডেল নিয়ে আমরা কাজ করবো আপনাদের সাথে। একটা হচ্ছে একটু দেখি পুরোটা কোথায় গেল, এই যে রিসার্চ কেরিয়ার উইথ এডু পরিবারের সাথে মডেল, এডু পরিবার রেভিনিউ শেয়ারিং মডেল, এডু পরিবারের সাথে শিক্ষক পার্টনারশিপ মডেল। 45টা ভোট পড়েছে এখানে আপনাদের মধ্য থেকে এখন পর্যন্ত। এখানে দেখা যাইতেছে কি আছে, যে কে কোন মডেলের সাথে কাজ করবে। 51% দেখা যায় কেরিয়ারের ক্লাস লাইভ ক্লাস নিতে চাচ্ছেন, নোট শেয়ার করতে চাচ্ছেন, কন্টেন্ট বানিয়ে দিতে চাচ্ছেন। দেখেন টিচাররা কিন্তু আগ্রহ দেখাচ্ছে। তো সেইগুলো থেকে আমরা তো পার্সেস কখন শুরু হবে, যখন আমাদের মোটামুটি 12টা ক্লাস শেষ হয়ে যাচ্ছে,
আমরা ফিনিশিং হয়ে যাচ্ছে, এরপর থেকে কিন্তু আপনাদের সাথে আমাদের এবার দেনা পাওনা শুরু হবে। আপনারা আমাদের কাছে ভিডিও বানিয়ে দিচ্ছেন, আমরা আপনাদেরকে সম্মানে দিচ্ছি, আমরা আপনাদেরকে ক্লাস নিয়ে নিচ্ছেন, আমরা সেটার বিনিময়ে সম্মানে নিচ্ছি। এটা কিভাবে নির্ধারণ করা হবে এগুলো কিন্তু 12 দিন ক্লাসের মধ্যে পর্যায়ক্রমে ক্লাসে ক্লাসে প্রত্যেকটা ক্লাসে সংক্ষিপ্ত আকারে ভাগ করে করে বলাও হবে। এখন আমরা সবাই বাংলা নিতে পারি, সাপোজ এখন বাংলাকে সবারটাই নেওয়া হবে এরকম না, আমরা সেখানে ডেমো চাইতে পারি যে আপনার একটা যে কোনো অধ্যায়ের একটা ডেমো করে দেন। যদি ডেমোটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেই ডেমোটা তৈরি করে দেন। সেই ডেমোর মধ্যে থেকে আমরা দেখবো 5 জন দিও 10 জন দিও, সেখান থেকে ভালো 1 জন 2 জন 3 জন 5 জন ভালো মনে হইলো 10 জনের মধ্যে 5 জনের কাছ থেকে আমরা কন্টেন্ট দিব, সেখানে কন্টেন্টের বিনিময়ে আপনাদের সাথে যে সময়টা কন্ট্রাক্ট চুক্তি থাকবে সেটা আপনাদেরকে পে করবো। এবং এটা সুন্দরভাবে দিন মানে রেগুলার, মানে এরকম না যে মাস শেষে করা, কাজ শেষ হয়ে যাচ্ছে পেমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। নোট দিতে চাচ্ছেন, সাজেশন দিতে চাচ্ছেন, প্রশ্ন তৈরি করে দিতে চাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে কথাবার্তা শুরু হবে মোটামুটি 12টা ক্লাসের মাঝে মাঝেও হবে, গ্রুপের মধ্যে এমনিতে বিভিন্ন সময় হবে। পাশাপাশি কিন্তু আমরা চাচ্ছি যেটা দীর্ঘমেয়াদী যেন আপনাদের সাথে আমার পথ চলাটা শুরু হয়। এর পরিবার শুরু হয়েছে এবছর থেকে, এটা সারা জীবন চলার জন্য এটা করা। 6 এর মানুষ 7 উঠবে, 7 এর বাচ্চা 8 উঠবে, তাদের এই কার্যক্রমটা কন্টিনিউয়াসলি চলবে, আপনারা পাশে থাকবেন। আমাদের দ্বিতীয় ব্যাচে কিন্তু টিচার আগামী মনে হয় 10 তারিখ আর একটা সেমিনার আছে, সেখানেও প্রায় 1000 টিচার থাকবেন। সেখান থেকেও আবার এরকম বাছাই করতে করতে 20 জন 50 জন 100 জন এখানে আসবেন। এভাবে আমরা চাচ্ছি এক বছরে একটা ভালো একটা কমিউনিটি বিল্ড করা, যেখান থেকে আমাদের এডু পরিবারের সাথে আপনাদের পথ চলাটা ভালো হয়, আপনারা কেরিয়ারের পাশাপাশি বর্তমানে যে পেশায় যে আছেন তার পাশাপাশি এটাকে অ্যালাইন করে যতটুকু বেনিফিট আপনারাও এখান থেকে নিতে পারেন, আপনাদের সহযোগিতা না আমরাও যতটুকু পারি, এইভাবে উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই যাত্রাটা কমপ্লিট করতে চাই। শুধু তাই না, আমরা এখান থেকে ব্যতিক্রম কোনো কিছু করতে চাই যেটা এডুকেশন প্রোগ্রামকে একটু চেঞ্জের ব্যাপারে সহযোগিতা করতে পারে একসাথে কাজ করে। একাডেমিক গতাগণিক যে আমাদের ব্যবস্থাপনা আছে এটা একঘেয়েমি এক কথা বলতে গেলে, এটাকে একটু ভিন্ন ধারায় আমরা উপস্থাপন করতে চাচ্ছি। রমজানে আমাদের কিছু ব্যতিক্রম বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসছে, সেটা আমরা রমজান মাসে রমজান উপলক্ষে আমরা যেটা চিন্তা করেছি এটাও আমাদের ব্যতিক্রমী হোক না কেন, রমজানে আল্লাহ তাআলা সবাইকে সহজ করার কথা বলে দিয়েছেন, সবাইকে সহজ করো। এক অফিসে যদি আরেক স্টাফরা থাকে তাদের চাকরিটাকে সহজ করো, ডিউটিটাকে কমিয়ে দাও, বাসায় যদি কোনো কিছু হয় রাগটাকে নিয়ন্ত্রণ করো, তাকওয়া করো, অনেক ধৈর্যের পরিচয় দাও, এরকম অনেক কিছু আছে না। তা আমরা চাচ্ছি তো রমজানের মধ্যে আমাদের এডু পরিবারের সাথে যেসব কোচিং ক্লাসগুলো হয় 6 থেকে 10 পর্যন্ত আমাদের এই প্রোগ্রামগুলো রানিং আছে, আমরা চাবো যে তাদের ফ্রি অফ কস্টে পুরো রমজানে আমরা বাচ্চাদেরকে এডুকেটেড করব। তারপরে হচ্ছে আপনারা যারা টিচার আছেন, আপনাদের যারা স্টুডেন্টরা আছেন, আপনারা চাইলে পরে আমাদের এডু পরিবারের সাথে একেবারে ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা ছাড়াই রমজানে যে ক্লাসগুলো হবে আমরা চেষ্টা করবো রমজান 20 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করার। সেখানে একাডেমিক পড়ার পাশাপাশি ডিজিটাল স্কিলের অনেক লেসন তারা শিখবে, কোনো রকম পেমেন্ট ছাড়াই রমজানের জন্য ফ্রি করা হচ্ছে শুধু রমজান মাসের কারণে। তো এটাও কিন্তু অনেক টিচাররা তারা যদি মনে করে যে ঢাকার এই প্রতিষ্ঠানে বা ঢাকার কোচিং এর সাথে আমি জড়িত আছি, তোরাও একটু জড়িত হয়ে দেখ। আমাদের একটা আজকে সকালবেলা আমাদের এক টিচার বলতেছিলেন, আচ্ছা আমি তো ফিজিক্সের পড়াই, বিশেষ করে আমি ফিজিক্সটাকে আমি আমার এটা নিয়ে কোচিং করাই, সাথে আমি হয়তো কেমিস্ট্রির কিছু অংশ দেখি। এখন আপনারা এটা কিভাবে করেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ, আবার যারা নর্মাল যে বাংলাগুলো আছে ধর্মগুলো আছে এটাও আপনারা মেনটেন করতেছেন 500 টাকাতে, এটা কিভাবে করেন? আমরা তো মাল্টি স্টুডেন্টদের সাথে এইভাবে হিসাবটা করা হয়। এখন আমরা তো 1 to 1, আপনার ফিজিক্যাল প্রাইভেট পড়ালে তো হয়তো সামনে 50 জন বসে আছে, 100 জন বসে আছে বা 20 জন বসে আছে, আপনার তো ওইটাকে সরাসরি আমাদের ওখানে তো অপর পাশে দেখা যায় 100 জন 1000 জন বসে আছে, টিচার একজন মেনটেন করতে পারছে, কোনো অসুবিধা নেই, আমাদের সাপোর্ট অন্যরাও থাকে। এটাই অনলাইনে পসিবল, এটা তো আমরা সেভাবেও কাজ করে যাচ্ছি যে অনেকে যারা একটা সাবজেক্টে পড়ান, যারা অন্য মাল্টি সাবজেক্ট আপনি স্টুডেন্টরাই পড়তে পারে না, তাদেরকে কিন্তু আমাদের কি করতে পারেন এডু পরিবারের রমজানের উপলক্ষে পুরো ফ্রিতেই সকল সাবজেক্ট ওরা 1 মাস পড়তে পারবে, অনেকগুলো টপিক কভার হবে, ডিজিটাল স্কিলের বিষয় ওরা জানবে। তাদেরকে আপনারা এটার সাথে পরিচয় করে দিতে পারেন, তার পরিচয় করাই দিয়েও তার কিছু হচ্ছে না, তাদের কোনো টাকা পয়সাও লাগছে না, এটা আপনারা এই মহৎ কাজের সাথে নিজেরা জড়িত রাখতে পারেন। একটা সময় আপনাদের সকল সহযোগিতা এটা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি মনে হয় বোঝা গেছে, তাই না? আমি যেটা বলছি এটা তো ক্লিয়ার, অন্য তো কোনো বুঝতে অসুবিধা হয়নি। আমাদের এখানে পুরানো অনেক টিচার আছেন আমাদের সাথে দীর্ঘদিন, আমাদের সাথে অনেক আগে থেকেই আছেন। তো ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকুক। রেকর্ডটা আমি দিয়ে দিব একটু পরেই, আমাদের গ্রুপে দিয়ে দিব, ও আপনাদের ইউটিউব চ্যানেল আমাদের আছে সেটা তো আমি দিয়ে দিব। ইনশাল্লাহ কথা হবে। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আর যত কথাবার্তা গ্রুপে আমরা ইনশাল্লাহ বলতে পারি। আগামী পরশু দিন আবার বৃহস্পতিবার ঠিক রাত 9টা 10 মিনিটে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু।